আপনারা প্রথম পর্বে শুনেছেন সম্রাট রাগ করে চলে যায়। একা বাড়ি ফেরার পথে দুই লোক তাকে আক্রমণ করতে এলে সিভিক পুলিশ তাকে বাঁচায়। কিছুদিন পর রুনির মা অসুস্থ হয়ে পড়লে ডাক্তার অপারেশনের জন্য 5 লাখ টাকা চায়। সম্রাট সাহায্য করতে অস্বীকার করলে পাশের বাড়ির অরুণদা রুনিকে চাকরির প্রস্তাব দেয় টাকা জোগাড়ের জন্য। আজকের গল্প ভার্জিনিটি দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। আজকের গল্প। অরুণদার কথা শুনে রুনি ভীষণ খুশি। সবকিছু নিয়ে চলল অরুণদার সাথে, একটা আশার আলোকে আঁকড়ে ধরে বেড়ে ওঠার জন্য। আর চাকরিটা পেল রুনি। বেশ মোটা মাইনের চাকরি, মাসে 20,000, একটা জীবন বীমা কোম্পানিতে। অরুণদা ধন্যবাদ। তাহলে 5 লাখ টাকাটা? আরে হ্যাঁ রে, কাল পরশুর দিকে পেয়ে যাবি, টাকাটা তুলি। এই বলে অরুণদা চলে গেল। রুনি আনন্দে বাড়ি ফিরল, বোনকে সব কথা বলল। বোনও খুব খুশি। এর পরের দিন অফিসে গেল, কিন্তু বড় অদ্ভুত ব্যাপার। আর 5টা কোম্পানির মতন দেখতে নয়, সাধারণত বাড়ি। ভেতরে গোটা 5 লোক, তার মধ্যে 2জন মেয়ে। পরিবেশ তেমন ভালো লাগলো না ওর, কিন্তু ওর ইন্টারভিউ হলো অন্য এক জায়গায়। কিছুই বুঝতে পারল না ও। যাই হোক, এখন ওর অনেক টাকার দরকার, এসব উল্টোপাল্টা ভেবে লাভ নেই। এরপর ঢুকে একটা চেয়ারে বসলো ও। একটা লোক এসে ওর হাতে একটা ফাইল দিয়ে বলল, এই লোকটা আমাদের গ্রাহক, এনার কাছে যাও, ইন্স্যুরেন্সটা করিয়ে আনো। আর রুনি লোকটার বাড়ির ঠিকানা নিয়ে চলে গেল। লোকটার বাড়ির সামনে পৌঁছানোর পর বেল বাজালো। তার আগে ভালো করে চারপাশ দেখে নিল। খুব বেশি লোক নেই। এমন ফাঁকা জায়গায় কিভাবে একটা লোক থাকতে পারে? আর লোকটা দরজা খুলে বলল, কে আপনি? রুনি নিজের পরিচয় দিতেই লোকটা বলল, আরে আসুন আসুন, ভেতরে বসুন। এরপর রুনি সবকিছু বলতে শুরু করলো। 5-10 মিনিট বলার পর রুনি লক্ষ্য করল লোকটা কেমন যেন দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। রুনি যেন একটু আড়ষ্ট হয়ে বসলো। লোকটা বুঝতে পেরে বলল, কফি খাবেন? না না, আমি কফি খাই না। বেশ, তবে চা? রুনি ঘাড় নাড়তেই লোকটা উঠে গেল রান্নাঘরে চা করতে। সেই সুযোগে রুনি বেশ ভালো করে বাড়িটা দেখতে লাগলো। 3 মিনিট পর লোকটা চা নিয়ে এসে রাখলো। নিন, খেয়ে নিন, নয়তো ঠান্ডা হয়ে যাবে। রুনি চায়ে চুমুক দিয়ে বলতে শুরু করলো জীবন বীমার শর্তগুলো। ঠিক মিনিট 6 পর চা শেষ করার সাথে সাথেই কেমন যেন হতে লাগলো রুনির। কিছু বুঝে ওঠার আগেই অজ্ঞান হয়ে যায়। যখন ওর জ্ঞান ফেরে, তখন ও দেখে ও ঘরের একটা বিছানায় শুয়ে, আর সে অর্ধনগ্ন। কিছু বুঝতে পারে না ও। তড়িৎ বেগে বিছানা ছেড়ে উঠে পড়ে ও। নিচের দিকে তাকিয়ে দেখে পার কাছে চাপ চাপ রক্ত, আর মেঝের উপর পড়ে আছে ওর জামা প্যান্ট। চোখ ফেটে কান্না বেরিয়ে আসছে ওর। কোনো রকমে নিজেকে সামলে বাকি জামা কাপড় পরে দরজা খুলে বেরিয়ে আসে। বেরিয়ে আসার পথেই বাধা পড়ে ওর ওই লোকটা সামনে। রুনি লোকটা সব বাধা অগ্রাহ্য করে ফেলে ফেলে দিয়ে বেরোনোর দরজা খুলে তীর বেগে বেরিয়ে আসে ও। এদিক ওদিক না তাকিয়ে সোজা দৌড়। 10 মিনিট দৌড়ানোর পর বড্ড হাঁপিয়ে পড়ে ও। এটা কি হলো ওর সাথে? মাঝ রাস্তাতেই কান্নায় ভেঙে পড়ে ও। কোনো রকমে বাড়ি পৌঁছেই সঙ্গে সঙ্গে বাথরুমে ঢোকে ও। সারা শরীর এখনো তার অপবিত্র। ও যে আর পবিত্র রইল না। হায় ভগবান! এসব ভাবতে ভাবতে ভীষণ কাঁদতে থাকে ও। এদিকে বোন বারবার গিয়ে জিজ্ঞাসা করতে থাকে, দিদি তোর কি হয়েছে? বল না দিদি, এ দিদি কি হয়েছে? কিছুক্ষণ পর স্নান সেরে নিজের ঘরে গিয়ে দরজা দেয়।
বোনের ডাকও আজ ওর কাছে অসহ্য হয়ে উঠেছিল। মুখ ঢেকে বিছানার উপর বসে রুনি। ধীর শান্ত চোখে তার আর জল নেই। কেঁদে কি হবে? যা সর্বনাশ হবার তা তো হয়েই গেল। বেঁচে থেকে কি লাভ? আত্মহত্যার কথা যখন মাথায় ঘুরছিল ঠিক তখনই হাসপাতাল থেকে ফোন আসে। ব্যাগটা খুলে ফোন বের করতে গিয়ে অবাক। ব্যাগের ভিতর একতাড়া নোটের বান্ডিল। ফোনটা ধরে ও। হ্যালো, রুনি বলছেন? আপনার মার অবস্থা খারাপ, এক্ষুনি অপারেশন করতে হবে, 50,000 টাকা জমা দিতে হবে। দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে গেল হাসপাতালে। হাসপাতালের কাউন্টারে গিয়ে ব্যাগের ভিতর রাখা টাকার বান্ডিলটা দিয়ে দিল। রুনি তখনও জানে না ওতে কত টাকা আছে। যখন টাকা নিল ওরা তখন বলল, ম্যাডাম 20,000 টাকার বেশি আছে। এই বলে ফেরত দিল ওরা। তখন রুনি বুঝল ওর ব্যাগে 70,000 টাকা ছিল। আর তখনই সবকিছু আস্তে আস্তে পরিষ্কার হতে থাকে রুনির সামনে। এই সময় ভীষণভাবে মনে হতে লাগলো রুনির যে সম্রাটের কোলে মাথা দিয়ে কাঁদবে। ফোন করলো ওকে। রিং হলো। ফোনও তুলল। হঠাৎ ওপাশ থেকে একটা অপরিচিত মহিলা কণ্ঠ ভেসে এলো, আরে ফোনটা রাখো না। সাথে সাথেই সম্রাট ব্যস্ত আছি বলে ফোনটা কেটে দেয়। রুনির খুব রাগ হলো। সব পুরুষই এক, শরীর বোঝে। রুনি প্রায় মনস্থির করে নিয়েছিল এইভাবেই যদি আয় করে মাকে বাঁচাতে হয় তাহলে এইভাবে আয় করেই বাঁচাবে। আজ নিজের সতীত্বের কাছ থেকে মায়ের জীবনের দাম অনেক বেশি রুনির কাছে। আর কিসের সতীত্ব, কিসের ভার্জিনিটি, সব মিথ্যে, সব পাগলের প্রলাপ। এর পরের দিন ফের সেই অফিসে যায়। এইভাবেই রোজগার করে ধীরে ধীরে মাকে সুস্থ করে তুলল। কিন্তু কোথাও যেন অপরাধবোধ হতে লাগলো। মা যদি জানতে পারে এইভাবে তাকে রুনি বাঁচিয়েছে তাহলে তখনই মরে যাবে। না, যাই হয়ে যাক মাকে জানতে দেওয়া যাবে না। আর এই কাজ সে করবেও না। মা বাড়ি ফেরার দুদিন পর থেকেই কাজে যাওয়া বন্ধ করে দিল। তারপর থেকেই বারবার ফোন আসতে শুরু করে। অরুণদাও আস্তে আস্তে ফোন করা শুরু করে। বাধ্য হয়ে ফোন বন্ধ রাখে। কিন্তু কতদিন মুখ লুকিয়ে বাঁচবে রুনি? এদিকে সম্রাটের সাথেও সম্পর্ক শেষ। তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে রুনি। হঠাৎ এক বিকালে অরুণদা এসে হাজির। কি ব্যাপার তুমি? হ্যাঁ, আমি কাজে যাচ্ছি না। কাজ? বলে ঝাঁঝিয়ে ওঠে রুনি। এটা কাজ? তোমার দাদা বলতে ঘেন্না হয় আমার। কত ভরসা করেছিলাম তোমার উপর, শেষমেশ এই প্রতিদান দিলে। ছিঃ ছিঃ। আজ আমার জন্যেই নিজের মাকে ফিরে পেলি, মনে রাখিস। আমি আর কাজে যাব না, তুমি চলে যাও। আস্তে আস্তে, কাকিমা শুনলে মরে যাবে, বলে একটা নোংরা হাসি হাসে অরুণদা। রুনি চুপ। অরুণদা ফের বলে, ঠিক আছে, যাস না। এটাই তোর শেষ কাজ। এই কাজটা করে দিলেই তোর ছুটি। আর কথা না বাড়িয়ে চলে যায় অরুণ। রুনি মুখ গুঁজে সব সহ্য করে। কথা মতো তার শেষ কাজও করতে যায় ও। আজকের পর মুক্তি। এই কাজটাতে ভীষণ খুশি ওর মন। অন্যান্য দিনের মতো ফাইল ও ঠিকানা নিয়ে চলে যায় রুনি শেষ কাজ সমাপ্ত করার জন্য। ঠিকানায় পৌঁছানোর পর বেল বাজালো রুনি। কেউ দরজা খুলল না। 5 মিনিট অপেক্ষা করার পর দরজা একটু ঠেলা দিল। দেখলো দরজা ভেতর থেকে খোলা। আর ভিতরে ঢুকে দেখলো কেউ নেই। ডাকলো রুনি, কেউ আছেন? এদিকে বাথরুম থেকে আওয়াজ এলো, ভেতরে বেডরুমে বসুন, আসছি। রুনি অবাক। বাবা, সবই আগে থেকে জানা নাকি? ভালো, অযথা নেকামো সহ্য হয় না রুনির। এদিকে বেডরুমে ঢুকে জামাটা খুলল রুনি। অন্তর্বাস খোলার সময়ই পায়ের আওয়াজ এলো ওর পেছনের দিকে। ওই অবস্থাতেই মুখ ঘোরালো রুনি।
যা দেখলো তাতে ওর মুখ থেকে একটা কথা বেরোলো না। এ কী দেখলো? কেন দেখলো রুনি? এটা কি চোখের ভুল? এতটা চোখের ভুল কি হতে পারে? লোকটা ধীরে ধীরে এগিয়ে এলো রুনির দিকে, নিজের জামা খুলে বিছানায় শুইয়ে দিল ওকে। রুনির মুখ থেকে অস্ফুট স্বরে একটাই কথা বেরোলো, বাবা। হায় রে হতভাগ্য মেয়ে! কোথায় কোথায় না নির্যাতিত হতে হয়, প্রতি পদে পদে অপমান আর লাঞ্ছনা। আর কত! কাকে বিশ্বাস করবে রুনি? বাবাকে, যে ওর মাকে ছেড়ে চলে গেছে? নাকি সম্রাটকে, যে অন্য মেয়ের জন্য ওকে ছেড়ে দিল, যার কাছে শরীর সব? অরুণদাকে, যে টাকার লোভে বোনের মতো একজনকে বেচে দিতে পারে, কিন্তু তাও অরুণদাই ওর মাকে বাঁচাতে সাহায্য করেছে? সেই পুলিশকে, যে দুর্ঘটনা থেকে বাঁচিয়েছে? নাকি সেই ডাক্তার, যে তার মাকে মৃত্যু থেকে বাঁচিয়েছে? কোনটা ভালো কোনটা খারাপ? কে ভালো কে খারাপ, সবাই কি সমান? নাকি কিছু ভালো মানুষও আছে? নাকি সবটাই শরীর ঘিরে, বড্ড সস্তা? আসলে বোধহয় সবটা আলো আঁধারের খেলা। আশা করছি বন্ধুরা গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন। এই গল্পের প্রথম পর্ব আই বাটনে পেয়ে যাবেন, এন্ড স্ক্রিনেও পাবেন। আজকের গল্প আমরা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।